রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব সোশ্যালাইজেশন প্রসেস এই চ্যাপ্টারটা নিয়ে। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমেই আমরা এই যে চ্যাপ্টারটা বললাম সোশ্যালাইজেশন প্রসেস, এই চ্যাপ্টারটা পড়ার আমাদের উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য হলো যে একজন মানুষ কিভাবে সমাজের উপযুক্ত সদস্য হয়ে ওঠে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। একটা শিশু জন্মের সময় কথা বলতে পারে না, তাই তো? ভালো মন্দ বোঝে না, তাই না? নিয়ম মানতে জানে না, কিন্তু বড় হতে হতে সে কথা বলতে শিখে যায়, অন্যকে সম্মান করতে শেখে, স্কুলের নিয়ম মানতে শেখে, সমাজে কি করা উচিত আর কি করা উচিত নয় সেগুলো শিখে। এই যে পুরো শেখার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে তোমার সোশ্যালাইজেশন। পুরো প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে সোশ্যালাইজেশন। তাহলে এই অধ্যায়ের উদ্দেশ্য কি? একজন মানুষ কিভাবে পরিবার, বিদ্যালয়, বন্ধু, সমাজ ও সংস্কৃতির মাধ্যমে সামাজিক নিয়ম, মূল্যবোধ ও আচরণ শিখে সমাজের একজন দায়িত্বশীল সদস্যে পরিণত হয়, সেটা বোঝানো। ওকে, তাহলে বুঝতে পারলে যে সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ সমাজের নিয়মকানুন, রীতিনীতি, মূল্যবোধ এবং চিন্তাভাবনা শেখে এবং সেটাকে শেখার পরে সেটাকে নিজের মধ্যে আত্মস্থ করে নেয়, আপন করে নেয়, মানে অ্যাবজর্ব করে সেই শেখাটাকে। সহজভাবে যদি বলি, সমাজে চলতে গেলে কিভাবে চলতে হয়, কোনটা ভালো কোনটা খারাপ, তা শেখার নামই হচ্ছে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। সামাজিকীকরণ দুইভাবে কাজ করে, দুটো স্তরে কাজ করে, একটা ইন্টারনালাইজেশন, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। ইন্টারনালাইজেশন হচ্ছে যখন সমাজের নিয়ম এবং নীতিগুলো একজন মানুষ তার নিজের চিন্তাভাবনায় ও অভ্যাসের মধ্যে পুরোপুরি আত্মস্থ করে নেয়। ইন্টারনালাইজেশনটা কি? যখন সমাজের নিয়ম নীতিগুলোকে একজন মানুষ তার নিজের চিন্তাভাবনা ও অভ্যাসের মধ্যে পুরোপুরি আত্মস্থ করে নেয়। আর এক্সটার্নাল ফ্যাক্টর কি? বাইরের বিভিন্ন মাধ্যম মানুষ যাদের কাছ থেকে শিখবে, যেমন বাবা মা হতে পারে, পরিবারের অন্যান্য সদস্য হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে। ঠিক আছে, এইবার সামাজিকীকরণের বৈশিষ্ট্য সময়ের মধ্যে আমরা জানবো যে কী কী রয়েছে। বেসিক যে ডিসিপ্লিন, যেটা মানুষকে সাধারণ আচার ব্যবহার এবং ডিসিপ্লিন শেখায়। তারপরে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে, সমাজে কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা নির্ধারণ করে আচরণে একটা সামঞ্জস্য আনে। তারপরে এটি প্রাতিষ্ঠানিকভাবে এবং অপ্রাতিষ্ঠানিকভাবে ঘটে থাকে এই সোশ্যালাইজেশনটা। প্রাতিষ্ঠানিক মানে স্কুল নিয়ম কানুন, স্কুলের মধ্যে যে সোশ্যালাইজেশনটা হয়, স্কুল বিদ্যালয়ে যেগুলোতে হয়। অপ্রাতিষ্ঠানিক মানে বন্ধু বান্ধব, পরিবারের মাধ্যমে যে সামাজিকীকরণটা ঘটছে এটাকে বলা হচ্ছে ইনফর্মালি। আর এই সোশ্যালাইজেশনটা কন্টিনিউয়াস চলতে থাকে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত সেই সামাজিকীকরণের প্রক্রিয়াটা কি থাকে? অব্যাহত থাকে। ঠিক আছে, এইবার টাইপস অফ সোশ্যালাইজেশনের কিছু টাইপ আমরা জানবো। প্রাইমারি সোশ্যালাইজেশন আর হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি সোশ্যালাইজেশন হচ্ছে তোমার যে শৈশবে জীবনের প্রথম দিকে যে সামাজিকীকরণটা ঘটে সেটাই হলো প্রাথমিক সামাজিকীকরণ। এটি শিশুর প্রাথমিক পরিচয় বা ভিত তৈরি করে। তাহলে কি বললাম? জীবনের প্রথম দিকে শৈশবকালে যে সোশ্যালাইজেশনটা ঘটছে সেটাই হচ্ছে প্রাথমিক সামাজিকীকরণ। যেমন পরিবার, একটা ছোট্ট শিশু তার পরিবারের মা বাবার কাছ থেকে শেখে কীভাবে কথা বলতে হয়। একটা ছোট্ট শিশু তার পরিবারের মা বাবার কাছ থেকে শেখে যে কীভাবে কথা বলতে হয়, কীভাবে বড়দের সম্মান করতে হয়, বা কোনটা খাওয়া উচিত কোনটা নয়, এই সবগুলো তো পরিবারের কাছ থেকে শেখে, তাই না? প্রাথমিকভাবে। তার জন্য এটা প্রাইমারি সোশ্যালাইজেশন। সেকেন্ডারি সোশ্যালাইজেশনের মধ্যে যেটা পড়ছে যে শিশু যখন পরিবারের বাইরে নতুন পরিবেশে মেশে এবং সারা জীবন ধরে নতুন নিয়মকানুন শেখে, সেটাকে বলছে গৌণ, মানে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। ঠিক আছে, কোনো শিশু যখন স্কুলে ভর্তি হয় তখন সে ক্লাসে সারিবদ্ধভাবে বসে, শিক্ষকের কথা শোনে, নিয়ম মেনে পরীক্ষা দেয়, এই যে এগুলো। ঠিক আছে, এইগুলো হচ্ছে সেকেন্ডারি, মানে বাইরের নতুন পরিবেশে সে নিজেকে মানিয়ে নিতে শিখবে। ঠিক আছে, তাহলে পরিবার ছাড়া বাকি সবগুলো কি সেকেন্ডারি। স্কুল, বন্ধুমহল, মিডিয়া, আইন, এগুলো সেকেন্ডারি মাধ্যম। এবার সামাজিকীকরণের কিছু মাধ্যম আছে, যেমন ফ্যামিলি হচ্ছে প্রধান কেন্দ্র,
তারপরে এডুকেশনের মধ্যে প্রাতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলাগুলো গড়ে ওঠে। রিলিজিয়ানটাও কিন্তু এখান থেকেও কিন্তু একটা আমাদের সামাজিকীকরণটা ঘটে, নৈতিকতাটা তৈরি হয়। ঠিক আছে, সমাজ থেকেই কিন্তু ধর্মের মধ্যে বিভিন্ন নৈতিকতার কথা আছে, যেগুলো থেকে আমরা মানে ভালো কিছু শিখতে পারি, ভালো মন্দের বোধ আমাদের জন্মায়। বন্ধু মহল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তারপরে জীবনের আর্থসামাজিক যে অবস্থাটা, ঠিক আছে, সুযোগ সুবিধা নির্ধারণে বিশেষ ভূমিকা রাখতে পারে। সমাজের আইন, কোনটা অপরাধ, কোনটা আইনি, কোনটা বেআইনি, এগুলো আমাদেরকে শেখাবে সোশ্যালাইজেশনে, লজ অফ এ সোসাইটি। ভাষা কি করতে পারে? ভাষা যোগাযোগের প্রধান মাধ্যম হিসাবে কাজ করে, আদান প্রদানের জন্য, একে অপরের সাথে কথা বলার জন্য, কানেকশন বাড়ানোর জন্য। তাহলে ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ সোশ্যালাইজেশনে। মিডিয়াটাও তাই খুব ইম্পর্টেন্ট, যে টিভি, ইন্টারনেট বা খবরের কাগজ থেকে আমরা যে বাইরের দুনিয়া নিয়ে আলোচনা, বাইরের দুনিয়া সম্পর্কে জানতে পারছি, এগুলো তো মিডিয়া থেকে জানতে পারছি। তাহলে এগুলো কিন্তু সোশ্যালাইজেশনে আমাদের প্রভাব ফেলে। এবার একটা থিওরি আমাদেরকে জানতে হবে, যে ব্রনফেনব্রেনারের ইকোলজিক্যাল একটা থিওরি আছে, সেই থিওরিটা আমাকে জানতে হবে। থিওরিটার মূল যে তত্ত্ব সেটা কি? সেই তত্ত্বটা হচ্ছে যে একজন শিশু যে পরিবেশে বড় হয়ে ওঠে, সেই পরিবেশ তার মানসিক ও সামাজিক বিকাশে কিভাবে প্রভাব ফেলে। মানে একজন শিশু যে পরিবেশে বড় হলো, সেই পরিবেশটা তার মানসিক এবং সামাজিক বিকাশে কিভাবে প্রভাব ফেলে, এটাই কিন্তু এই ব্রনফেনব্রেনারের যে ইকোলজিক্যাল তত্ত্ব। মানে হচ্ছে একটা শিশুর বেড়ে ওঠার পেছনে তার আশেপাশের পরিবেশের যে একটা ভূমিকা থাকে, এই তত্ত্বে, এই থিওরিতে সেই পরিবেশটাকে আমরা 5টা স্তরে ভাগ করব। ঠিক আছে, সেই 5টা স্তরে ভাগ করব। প্রথমেই আমরা মাইক্রো সিস্টেম জানবো। মাইক্রো মানে হচ্ছে খুবই ছোট, মানে একদম কাছের যারা, যেমন হচ্ছে পরিবারের বাবা মা, ভাই বোন, স্কুল শিক্ষক, খেলার সঙ্গী সাথী, এগুলো হচ্ছে মাইক্রো, খুব কাছে যারা থাকে। ঠিক আছে, সুতরাং মাইক্রো সিস্টেমের মধ্যে পড়ছে পরিবার, স্কুল, শিক্ষক, খেলার সঙ্গী, বন্ধুরা, কাছের যারা। আর মেজো কথার অর্থ হচ্ছে মিডিল, মধ্যবর্তী, মানে 2 বা একাধিক মাইক্রো সিস্টেমের মাঝখানে যেটা থাকবে ওইটাকে। যেমন বাবা মা এবং স্কুলের শিক্ষকের মধ্যে যখন মিটিং হয়, ওই যে মধ্যবর্তী যেটা হচ্ছে, ছাত্র থাকছে না, কিন্তু টিচারের মধ্যে বাবা মায়ের একটা কমিউনিকেশন যেখানে হচ্ছে। পরিবারের সাথে পরিবারের সঙ্গে বন্ধুদের মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে, তার একাধিক মাইক্রো মিলে একটা মেজো তৈরি হচ্ছে, মাইক্রো সিস্টেম মিলে মেজো সিস্টেম তৈরি হচ্ছে। তার মানে মাইক্রো সিস্টেমগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে কে? মেজো সিস্টেম। তারপরে আমরা এক্সো সিস্টেমটা কি? এক্সো মানে হচ্ছে তোমার বাইরে, আউটসাইড। ঠিক আছে, মানে এমন একটা পরিবেশ যেখানে শিশু সরাসরি উপস্থিত থাকে না, কিন্তু সেখানকার ঘটনাবলী শিশুর উপর ইনডাইরেক্টলি প্রভাব ফেলে, মানে বাইরের কোনো প্রভাব। ঠিক আছে, শিশু নিজে বাইরে থাকে কিন্তু তার উপর আঁচ এসে পড়ে। যেমন ধরো অফিসে, মানে বাবা মার কর্মক্ষেত্র, অফিসে যদি বসের কাছ থেকে যদি বাবা বকা খায়, সেইটা কিন্তু বাড়িতে প্রভাব ফেলে শিশুর উপর। ঠিক আছে, হয়তো কোনো শিশুর বাবাকে বস বকলো, বাড়িতে এসে কিন্তু শিশুর উপর সেটা, বাবা যদি খুশি না থাকে তাহলে সেই শিশুর উপর একটা প্রভাব ফেলে, মেজাজ খারাপ থাকে, মানে তখন তার বাবার হয়তো মেজাজ খারাপ থাকে, তখন সেই প্রভাবটা কিন্তু শিশুর উপর গিয়ে পড়ে। ঠিক আছে, তারপরে যদি হঠাৎ করে সিলেবাস বদল হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু একটা শিশুর মধ্যে একটা প্রভাব পড়বে। ঠিক আছে, আর ম্যাক্রো সিস্টেম মানে কি? ম্যাক্রো মানে হচ্ছে বিশাল, বড়। ঠিক আছে, ম্যাক্রো মানে কি? বিশাল বা বড়। এটা একটা তোমার হচ্ছে কি, ছাতার মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে ম্যাক্রোটা? ছাতার মতো। ঠিক আছে, মানে হচ্ছে ম্যাক্রো সিস্টেম বলতে সমাজের সংস্কৃতি, মানে কালচার, মূল্যবোধ, বিশ্বাস, রীতিনীতি, আইন, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা, এসব কি বোঝায়? এগুলো তোমার হচ্ছে কি শিশুর যে দৈনন্দিন জীবনে শিশু সরাসরি উপস্থিত থাকে না, ঠিক আছে, তবু শিশুর বিকাশকে প্রভাবিত করে। ঠিক আছে, ম্যাক্রো সিস্টেম বলতে সমাজের সংস্কৃতি, মূল্যবোধ, বিশ্বাস, রীতিনীতি, আইন, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা, এইসবগুলোকে বোঝায়। ঠিক আছে, ধরো একই বয়সে 2জন শিশু আছে, একজন ভারতের আর একজনের জাপানের। দুজনের পরিবার, স্কুল, বন্ধু আলাদা হতে পারে, কিন্তু কেন তাদের চিন্তাভাবনা, পোশাক
ভাষা, পড়াশোনার নিয়ম, বড়দের সম্মান করার পদ্ধতি আলাদা। কারণ তারা দুইটি ভিন্ন সমাজ ও সংস্কৃতিতে বড় হচ্ছে। এই সমাজের সংস্কৃতি, মূল্যবোধ, আইন, ধর্ম, রীতিনীতি এইসবগুলোকেই ব্রেনার বলেছেন ম্যাক্রো সিস্টেম। কি বলেছেন? ম্যাক্রো, যেটা সমাজের বৃহত্তর পরিবেশ। ঠিক আছে? যেমন যদি বলি যে ভারতে স্কুলে ইউনিফর্ম পরতে হয়, এটাকে ঠিক করেছে তোমার পরিবার নাকি সমাজ, শিক্ষা ব্যবস্থা? শিক্ষা ব্যবস্থা। তাহলে এটা হচ্ছে একটা ম্যাক্রো, একটা ব্রড সিস্টেম। ঠিক আছে? এরপর হচ্ছে ক্রোনো সিস্টেম, ক্রোনোলজিক্যাল। ক্রোনো সিস্টেমটা কি? এটা হচ্ছে সময়ের সাথে জীবনে যে পরিবর্তনটা আসে এবং সেই পরিবর্তনের প্রভাব শিশুর বিকাশে পড়ে, সেটাই হচ্ছে ক্রোনো সিস্টেম। সময়ের সাথে সাথে জীবনে যে পরিবর্তনটা আসে সেই পরিবর্তনের প্রভাব শিশুর বিকাশে পড়ে, সেটাই হচ্ছে ক্রোনো সিস্টেম। ধরো আজ তুমি ক্লাস 10-এ পড়ো, 5 বছর পরে তুমি কলেজ যাবে, তখন তোমার চিন্তাভাবনা, দায়িত্ব, বন্ধু সব কিছু কিন্তু বদলে যাবে সময়ের সাথে সাথে। আবার ধরো হঠাৎ করোনা মহামারীর কারণে স্কুল বন্ধ হয়ে গেল এবং সবাইকে অনলাইনে পড়তে হলো। এই ধরনের সময়ের সাথে ঘটে যাওয়া পরিবর্তনগুলোর প্রভাবকেই ব্রেনার বলেছেন ক্রোনো সিস্টেম। তাহলে ক্রোনো সিস্টেম হচ্ছে সময়ের সঙ্গে ব্যক্তি বা সমাজে ঘটে যাওয়া পরিবর্তন এবং সেই পরিবর্তনের ফলে শিশুর বিকাশে যে প্রভাব পড়ে সেটাই। নতুন শিক্ষানীতি চালু হওয়া বা এক শহর থেকে অন্য শহরে চলে যাওয়া, বাবা মায়ের যদি বিবাহ বিচ্ছেদ হয় সেক্ষেত্রে, পরিবারে কোনো সদস্যের মৃত্যু হলে একটা পরিবর্তন হয় আর কি। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছ? এইবার আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে তোমার লুকিং গ্লাস থিওরি। এই বিষয়টা একটু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে লুকিং গ্লাস থিওরিটা কি? লুকিং গ্লাস মানে হচ্ছে তোমার আয়না। আয়নায় যেমন আমরা নিজেদের চেহারা দেখি, তেমনি সমাজ হচ্ছে আমাদের জন্য একটা আয়না। অন্যরা আমাদের কিভাবে দেখে এবং আমাদের সম্পর্কে কী ভাবে, তার উপর ভিত্তি করেই আমাদের আত্মপরিচয়, সেলফ আইডেন্টিটিটা তৈরি হয়। ঠিক আছে? আমরা কল্পনা করি যে অন্যদের কাছে আমাদের কেমন দেখাচ্ছে, মানে 3টে ধাপ আছে। ঠিক আছে? এই যে থিওরিটা কে দিয়েছে? এই থিওরিটা লুকিং গ্লাস সেলফ থিওরি চার্লস কুলি এই থিওরিটা দিয়েছেন। ঠিক আছে? তার একটা গ্রন্থ হিউম্যান নেচার অ্যান্ড দ্য সোশ্যাল অর্ডার বলে একটা গ্রন্থ তিনি প্রকাশ করেছিলেন। সেই গ্রন্থে এই কথাটা বলেছিলেন। এই 3টে ধাপ আছে, যে একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, একটা জাজমেন্ট আর একটা সেলফ ফিলিং। অ্যাপিয়ারেন্স মানে কল্পনা করো, আমরা কল্পনা করি যে অন্যদের কাছে আমাদের কেমন দেখাচ্ছে। আর জাজমেন্টটা কি? মূল্যায়ন, মানে আমরা ভাবি যে অন্যেরা আমাদের আচরণ দেখে আমাদের সম্পর্কে কি মূল্যায়ন করছে। জাজমেন্ট কি ভাবছে। ঠিক আছে? আমাকে দেখে কি ভাবছে, আমাকে দেখে কি হ্যাবলাকান্ত লাগছে, এই যে জাজমেন্টটা করছে। সেলফ ফিলিং বলতে গেলে অন্যদের সেই মূল্যায়নের উপর ভিত্তি করে আমরা নিজেদের সম্পর্কে যে ধারণাটা তৈরি করছি, সেইটা হচ্ছে সেলফ ফিলিং, মানে নিজের মনোভাব গড়ে তোলা। ঠিক আছে? এইটা হচ্ছে তোমার লুকিং গ্লাস থিওরি। এরপরে আরেকটা জিনিস আছে, যে জর্জ হারবার্ট মিডের একটা জিনিস আছে, যে আত্মবিকাশের 3টি পর্যায় আছে, 3 স্টেজেস অফ সেলফ ডেভেলপমেন্ট। ঠিক আছে? এটা জানবো। তার আগে একটা GH মেডের আই এবং মি এই বিষয়টা কি, এটা নিয়ে একটু আমরা আলোচনা করব। আই এবং মি, GH মেড মানে হচ্ছে জর্জ হারবার্ট মেড এর মতে সেলফ 2টো অংশ নিয়ে গঠিত। সেলফ মানে হচ্ছে আত্মসত্তাটা 2টো অংশ নিয়ে গঠিত, একটা আই আর একটা মি। এটা সোশ্যালাইজেশনের একটা গুরুত্বপূর্ণ ধারণা। ঠিক আছে? এইবার আইটা কি? আইটা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত স্বাধীন এবং ব্যক্তিগত ইচ্ছা, মানে আমি এটা করতে চাই, আমার ইচ্ছা হয়েছে, যে এইটা এখানে বলছে আই। মানে হঠাৎ ধরো ক্লাসে হঠাৎ হাসতে ইচ্ছা করছে, তাই তুমি হাসছো, জোরে কথা বলতে ইচ্ছা করছে, মানে নিজের ইচ্ছাটা হচ্ছে আই। ওকে? ধরো ক্লাসে স্যার পড়াচ্ছেন, হঠাৎ তোমার খুব জোরে গান গাইতে ইচ্ছা হলো, কিন্তু তুমি গান গাইলে না। কেন? কারণ তুমি ভাবলে সবাই কি ভাববে, স্যার বকবেন। এখানেই আছে আই আর মিয়ের একটা কনসেপ্ট। ওকে? তো আইটা হচ্ছে নিজের ইচ্ছাটা, আর মিটা কি? মিটা হচ্ছে সমাজের নিয়ম,
মূল্যবোধ, অন্যরা আমাকে কিভাবে দেখবে, এই সচেতন অংশটা, মানে এটা করা ঠিক হবে না, লোকজন কি ভাবতে পারে, শিক্ষক হয়তো রেগে যাবে, আমি যদি এটা করি শিক্ষক রেগে যেতে পারে, মানে সমাজের নিয়মটাকে মেনে চলা, এইটা হচ্ছে মি, মানে আমাকে মানতে হবে, মেনে চলতে হবে। তাহলে আইটা হচ্ছে নিজের ইচ্ছা, আর মিটা হচ্ছে সমাজের নিয়ম। আইটা স্বাধীন, মিটা নিয়ন্ত্রিত। আইটা আবেগপ্রবণ, কিন্তু মিটা চিন্তাশীল। আইটা কি নতুন কিছু করতে চাই, আর মিটা কি করা উচিত সেটাকে ভাবাই। ঠিক আছে, সহজ করে যদি বলি, পরীক্ষার হলে ধরো বসে আছো, আই কি বলছে, বন্ধুর খাতা দেখে উত্তর লিখে ফেলি, মানে নিজের মনের ভিতরে একটা মনে ভাবে যে আমি বন্ধুর খাতা দেখে উত্তরটা লিখে ফেলবো। মি কি বলবে, না এটা নকল, ধরা পড়লে শাস্তি হবে। তাহলে শেষে তুমি কি করলে না, নকল করলে না, কারণ মি কাকে নিয়ন্ত্রণ করছে, আইকে নিয়ন্ত্রণ করছে। তাহলে আইটার মধ্যে একটা নিজের ইচ্ছা বোঝাবে, ইন্টারেস্ট, ইচ্ছা, আর এর ভিতরে কিন্তু একটা মোরালিটি থাকবে, ম্যানার থাকবে, মোরালিটি, সমাজের নিয়ম, ম্যানার্স, এগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, এরপরে আমরা তিনটে স্টেজ জানবো সেলফ ডেভেলপমেন্টের, আমরা তিনটে স্টেজ জানবো। একটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ, প্লে স্টেজ, আর হচ্ছে গেম স্টেজ। ঠিক আছে, প্রস্তুতিমূলক পর্যায়ে, যেখানে জন্ম থেকে বাচ্চার বয়স যখন 2 বছর, তখন এই স্টেজটা হয়। বাচ্চারা না বুঝেই বড়দের আচরণ নকল করে এই স্টেজে। মা যখন ফোনে কথা বলে, তখন 2 বছরের শিশু খেলনা ফোন কানে দিয়ে বিড় করে কিছু একটা বলার মতো ভান করে। এটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ, প্রিপারেটরি স্টেজ। ঠিক আছে, প্লে স্টেজ হচ্ছে খেলার পর্যায়ে, বাচ্চার বয়স যখন 2 থেকে 6 বছর তখন। এখানে বলছে যে শিশু নির্দিষ্ট কোনো চরিত্র বা বিশেষ মানুষের ভূমিকা একা একা অভিনয় করে, যেমন শিশু ডাক্তার খেলা করে, পুতুল নিয়ে টিচারের অভিনয় করে। ঠিক আছে, এইগুলো প্লে স্টেজ। তারপর গেম স্টেজে কি বলা হয়েছে, যে শিশু একা না খেলে দলের নিয়ম মেনে খেলে, খেলায় অন্যদের ভূমিকা এবং চিন্তা বুঝতে পারে। যেমন হচ্ছে তোমার ক্রিকেট খেলার সময় একজন শিশু বোঝে যে সে ব্যাটসম্যান হলেও বলার, উইকেট কিপার ও ফিল্ডারের দায়িত্ব কী এবং নিয়ম মেনে খেলতে হয়, এটা কিন্তু সে বোঝে যে কী এবং নিয়ম মেনে খেলতে হয়। গেলো বাচ্চা শিশু যখন খেলে তখন বোঝে। ঠিক আছে, তো এই হচ্ছে জিনিস। এবার এগুলোকে আমি পিডিএফে খুব সুন্দর করে দেখিয়েছি। পিডিএফটা খুলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। পিডিএফে এগুলোই সব বলা আছে, এগুলো তুমি পড়ে নিবে। পিডিএফটা আমি দেখাচ্ছি, যা যা বলা হলো এতক্ষণ ধরে সব কিছু পিডিএফের মধ্যে সব রয়েছে। আমি শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে দেখো ইন্ট্রোডাকশন টু সোশ্যালাইজেশন কি, আমি এখানে যা বলেছি সেটাই লেখা আছে, দেখে নেবে। ঠিক আছে, তারপরে সোশ্যালাইজেশনের যে দুটো স্তর, ইন্টারনালাইজেশন, আউটসাইড ফ্যাক্টর দুটো, এটাও আমি বুঝিয়ে দিলাম। তারপর সোশ্যালাইজেশনের যে ফিচার্স কিছু আছে, বৈশিষ্ট্য, সেগুলো আমি বললাম, সেগুলো বলা হয়েছে, এখান থেকে দেখে নেবে। তারপরে তোমার হচ্ছে টাইপস অ্যান্ড এজেন্ট, যে প্রাইমারি সোশ্যালাইজেশন আর সেকেন্ডারি সোশ্যালাইজেশন, এই বিষয়টা বলেছি, এখান থেকে দেখে নেবে। আর কিছু এজেন্ট সোশ্যালাইজেশনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ফ্যামিলি, এডুকেশন, রিলিজিয়ান, পিয়ার গ্রুপস, ল্যাঙ্গুয়েজ, মিডিয়া, এগুলো তো বললাম, এগুলো এখান থেকে দেখে নেবে। আর সোশ্যালাইজেশনের যে থিওরি, ইউরি ব্রনফেনব্রেনার যে পরিবেশগত যে তত্ত্ব, মাইক্রো সিস্টেম, মেজো সিস্টেম, এক্সো সিস্টেম, ম্যাক্রো সিস্টেম, ক্রোনো সিস্টেম, একদম সুন্দর করে যে বুঝিয়ে দিয়েছি আমি, এখান থেকে ভালোভাবে 5টা পয়েন্ট পিডিএফে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবে। আর লুকিং গ্লাস সেলফ থিওরিটা আমি বললাম, একেবারে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, এখান থেকে সব যা যা বলেছি আমি মুখে, সব কিছু এখানে লেখা আছে, এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তারপরে জর্জ হারবার্ট মেডের আই আর মি, এই জিনিসটাও কিন্তু আমি বুঝিয়ে দিলাম, সুতরাং সে এখানে লেখা আছে, সুন্দরভাবে লেখা আছে, এখান থেকে দেখে নেবে। তারপরে 3টে স্টেজ, সেলফ ডেভেলপমেন্টের জন্য 3টে স্টেজের কথা বললাম, প্রিপারেটরি স্টেজ, প্লে স্টেজ, গেম স্টেজ, এখানেও সুন্দরভাবে দেওয়া আছে। সুতরাং এই হচ্ছে আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তবে সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, যে ভালোর শেষ নাই, সুখে থেকো, যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় শুভরাত্রি।